হাল ছেড়ো না বলেন যে আপনি, তো আপনার কি এরকম টাইম গেছে যে যখন আপনার মনে হয়েছে যে না, আমি হাল ছেড়ে দিলাম, আর পারলাম না? ডেফিনেটলি। আমি তো ভাই মানুষ, আমি তো মঙ্গল গ্রহ থেকে নেমে আসি নাই, তাই আমি ভেবেছি সবকিছু একা করছেন, সো অ্যাজ আ গার্ল ডু ইউ ফিল প্রাউড অ্যাবাউট ইট? অ্যাজ এ হিউম্যান আই ফিল প্রাউড। আমি গার্ল শব্দটাই বিশ্বাসী না। আমাকে মানুষ কি বললো, মানুষ কি ভাবলো, মানুষ কার কথায় নাচলো, আমার কিছু যায় আসে না। অদৃশ্য একটা বাঁশ নিয়ে ঘোরে, যখনই চান্স পাবি দিবে পুরে, শেষ। তো মানুষ আমাকে অনেক কিছু জিজ্ঞেস করার মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আপনার শাশুড়ি কি আসলে এরকম নাকি এটা বানানো? হে মনে হয় দুনিয়ার দজ্জাল মানুষ, কিন্তু অধিকাংশ মুখে মিষ্টি মানুষরা কিন্তু মুখোশ পরে ঘোরে। পৃথিবীতে শেষ বলে কিছু নেই। যেদিন তুমি মনে করবা তুমি শেষ হয়ে যাচ্ছ, মনে করবা সেদিন থেকে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। মা কিছু খাবেন? না। আমি চিন্তা করতেছি মরা সরা কালার গুলো কোত্থেকে জোগাড় করো। আয় হায়, বাংলাদেশ সব মরা কালার তোমার আছে, বলো। একদম। আচ্ছা, স্টার্ট করি আমরা। আচ্ছা, করো। ওকে, সো ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। কি অবস্থা, কেমন আছেন? তোমাকে দেখেই তো আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, বলো। সো আমি আজকে আছি আমার মাদার ইন লর সাথে, তো ওনাকে তো সুন্দর করে পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে। চান্দা মাহজাবিন এই নামটা যখন আসে তখন আমরা সবাই স্ট্রেংথ, পারসিভিয়ারেন্স, হার্ড ওয়ার্কিং একজন ওমেনের কথা চিন্তা করি। সো আপনার এই পুরা যে জার্নি, এটা নিয়ে আমরা কথা বলবো, অ্যাবাউট ইয়োর স্ট্রাগলস, অ্যাবাউট ইয়োর গুড টাইমস, অ্যাবাউট ইয়োর চাইল্ডহুড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবাউট ইয়োর ডটার ইন ল উইচ ইজ মি। সো আপনাকে তো এখন একটা কোয়েশ্চেন, আমার অডিয়েন্স থেকে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, এখান থেকে একটা কোয়েশ্চেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, যে আপনি অনেক কনফিডেন্ট একজন মহিলা, একজন মানুষ। এই কনফিডেন্স কি জন্মগত নাকি এটা তৈরি করেছেন? অনেস্টলি ছোটবেলা থেকে তো আর কেউ কনফিডেন্স নিয়ে সেভাবে আসে না। কনফিডেন্সটা আমি বিশ্বাস করি তৈরি করে নিতে হয়, ওকে, এবং সেটা দিনে দিনে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার মধ্যে চলে এসেছে। পরিবেশ পরিস্থিতি আমাকে আনতে বাধ্য করেছে। আপনার কি মনে হয় যে আপনি যে এরকম কনফিডেন্ট, এরকম স্ট্রং একজন মানুষ, ছোটবেলায় এমন কি কোনো কিছু হয়েছিল আপনার সাথে যেটাকে আপনাকে আরো বেশি স্ট্রং বানিয়েছে? এমন কোনো ইনসিডেন্ট কি মনে পড়ে? না, ছোটবেলাতে তো আমার গেছে একদম, তুমি যেটাকে বলে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, তাই না? সো লাইক আমার তো 19 বছর বয়সে বিয়ে হয়ে গেল। তো বিফোর দ্যাট, হুম জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত আমি স্ট্রাগল কি জানতাম না, এবং পারলে তখনও মুখে তুলে খাওয়ার ব্যাপার, আমার জন্য গাড়ি একটা আলাদা থাকতো। তো ওইভাবে কোনো ইনসিডেন্ট নেই যেটা আমাকে শক্ত করে, উল্টা আমি আরো তুলায় তুলায় বড় হয়েছি। ও ওয়াও, ওকে, তো দ্যাট চেঞ্জেস আ লট। তো আপনি তো বিয়ের কথা বললেন, তা এখন আপনি কি বলবেন যে পাপার সাথে আপনার যে পরিচয়টা হয়েছে অ্যান্ড দেন আপনার বিয়ে হয়েছিল কিভাবে? পাপা আপনার হাজবেন্ড কে উনি? আচ্ছা, এখন আমার হাজবেন্ড মানে মুসাব্বেরের কথা বলবো। মুসাব্বের হোসেন, ও তো ন্যাশনাল টিমের প্লেয়ার, প্লাস ও ঢাকা মোহামেডানের ফুটবলার ছিল। এই মুহূর্তে ও সোনালী অতীত টিমের সভাপতিও। তো আমি যেটা বলবো, যে তখনকার সময়, যখন আমি বলছি আর্লি 80s-এ, তখন কিন্তু ফুটবলের একটা ক্রেজ ছিল। আই ওয়াজ দ্য ডাই হার্ড ফ্যান অফ ঢাকা মোহামেডান। অ্যান্ড হি ইজ ভেরি পপুলার, হ্যাঁ, ঢাকা এক নামে মোহামেডানের চিনে ওনাকে সবাই। স্ট্রাইকার, রাইট? তো বাংলাদেশ প্রথম জিতে, মানে প্রথম বাংলাদেশের বিদেশি ইন্ডিয়াকে হারায় যে আগা খান গোল ক্লাবে, সেই একটা গোলে, সেই গোলটা ছিল মুসাব্বেরের, এবং ওইটাতে মুসাব্বেরের ছবি সব পেপারে আসলো। এবং তোমার একটা, এখনো আমার মনে আছে, একটা কোক খাচ্ছে ওর ছবি, ওটা থেকে তো আমি ফিদা হয়ে গেলাম। আচ্ছা, যে করি ওর সাথে যোগাযোগ করতে হবে। তখন তো আমাদের পেন ফ্রেন্ডশিপ ছিল, আমি তখন চিঠি লিখলাম। এবং আচ্ছা, তো আপনি ছিলেন ফ্যান গার্ল? হ্যাঁ 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 আচ্ছা। ফ্যান গার্ল, দ্যাটস রাইট, একদম বাংলা কথায়। এবং আমরা তো তখন চিটাগাংয়ে থাকতাম, ও ঢাকা মোহামেডানে খেলছে ঢাকায়। তারপরে সে আবার সেটা গুছিয়ে সাজিয়ে উত্তর দিল। তো এইভাবে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারপর ওর চিটাগাং কাস্টমসে খেলতে আসতো, তখন আমরা আবার দেখাও করতাম। এইগুলা আস্তে আস্তে যেটা হয়, ফ্যামিলি জানলো এভরিথিং। তখন আব্বু বললেন যে এই কিসের, তুই নাকি ফুটবলারের সাথে ফোনে কথা বলিস, ফুটবলারকে চিঠি লিখে, এগুলো বন্ধ কর, এগুলো চলবে না। দেন আমার এখনো মনে আছে, আমি আমার ছোট মামার সাথে ঢাকায় আসলাম, এসে মুসাব্বির আমার সাথে দেখা করতে আসলাম। আমি বললাম যে দেখো, আব্বু বলেছেন যে ছেলে মেয়েতে কোনো ফ্রেন্ডশিপ হয় না, এইসব এগুলো চলবে টলবে না, বন্ধ করে দাও। হ্যাঁ, ছেলে মেয়েতে প্রেম হয়ে যায়। তখন মুসাব্বির আমাকে বললো,
তাহলে চলো প্রেম করি, বাবা বাস দ্যাটস ইট, কেন? হয়ে গেল। পাপার সাথে যায় না। হ্যাঁ, একদম হ্যাঁ, যায় না। একদমই যায় না। মানে আমি অবাক হই যে আসলে ওর সঙ্গে যায় না। ওই সময় আমি ওকে জিজ্ঞেস করি এখন, আচ্ছা তখন আমাকে যে চিঠিগুলো লিখতা বা তখন যেভাবে ইউ ইউজ টু টক টু মি, তখন ওটা আসলে কি তুমি ছিলা? না, শিখিয়ে দিত মনে হয়। আমার মনে হয়, আমারও হতে মনে পারে, হয়। you never know, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনাকে যদি এটাই জিজ্ঞেস করি যে অ্যাজ আ হাজব্যান্ড, হুম। আপনার পাপার সাথে অনেক দিনের সম্পর্ক এবং ইউ হ্যাভ 4 কিডস, আমরা অনেক সুন্দরভাবে, আমরা সবাই কিন্তু অনেক ফ্রেন্ডলি থাকি, আমরা অ্যাজ আ ফ্যামিলি সবাই সবার সাথে অনেক সুন্দর ফ্রেন্ডশিপ। আপনার কাছে কি মনে হয় যে একটা গুড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কি ফ্রেন্ডশিপের উপরে বেস করলে বেটার হয়, নাকি এর মধ্যে আরও অনেক কিছু থাকতে হয়? অনেক কিছু থাকতে হয়, অনেক কিছু। শুধু ফ্রেন্ডশিপ দিয়ে হয় না, ফ্রেন্ডশিপটা এই বয়সে এসে হয়। কিন্তু প্রথম দিকে হয় কি হাজব্যান্ড ওয়াইফ, আমি যেটা মনে করি একজন দুজনের উচিত একজন আরেকজনের সাহারা হওয়া উচিত, একজন আরেকজনকে বোঝা উচিত, একজন একজনের উপর ডিপেন্ডেবিলিটি থাকা উচিত। অ্যান্ড এই দুজনের কম্বাইন্ডেতে কিন্তু বাচ্চার থেকে শুরু করে সংসার সব কিছু একজনের উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু খুব টাফ তার জন্য যাওয়া, যদিও আমার তাই হয়েছে, হ্যাঁ। কিন্তু আমি মনে করি এটা খুব টাফ, কারণ তখনই হয় কি এই কনফ্লিক্টটা শুরু হয়ে যায়। হ্যাঁ, মেনে নেওয়া মানিয়ে নেওয়া কতদিন চলা যায়। তবে একটা জিনিস ছিল যেটা আমি মুসাব্বিরের, এখনো আমি আই স্যালুট হিম, ও আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেনি। ওর ফুটবল নিয়ে ভালো ছিল, এখনো আছে, কিন্তু আমি যখন কাজ করতে থাকলাম যতটুকু সাপোর্ট ওর করা দরকার, সেটা যেটা বেশিরভাগ পুরুষেরা করতে চায় না, বেশিরভাগ পুরুষরা তখন লেগ পুল করতে থাকে, খোঁচাখুচি করতে থাকে, ওটা ছিল না। আর জিনিসটা হলো যে আমি যখন যে ডিসিশনটা নিয়েছি সেটা নিয়েও কখনো কোনো কোয়েশ্চেন করেনি। ওকে, দিজ আর দ্য রিজনস আমার পক্ষে হয়েছে, যেটা আমার বাচ্চারা তো না, বুড়ারা করতে পারতো, তো সবাই আমাকে যেটা বলে যে মা তো না হিটলার, কিন্তু এই যে আমি বলবো ওইটুকু দরকার ছিল, ওইটুকু ছিল বলে আজকে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পেরেছো। একটা কথা কি সিমরা, অনেকে অনেক সময় বলে উনি বাচ্চাদের ব্রট আপ নিয়ে অনেক কথা বলেন, ওনার নিজের বাচ্চারা কেমন আছে জানতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, ছেলের বউ তো সামনে কথা বলছো, বাচ্চারা 4 জনই মাশাআল্লাহ নিজের নিজের জায়গায় চলে গেছে, এক একটা অবস্থানে চলে আসছে, এবং তারা হয়তো খুব নাম করা কিছু, খুব জিনিয়াস কিছু হয়নি, কিন্তু মানুষ হয়েছে, এটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? রাইট। আমি আপনাকে চিনি ফর দ্য লাস্ট 20+ ইয়ার্স, হ্যাঁ 20+, আমার বিয়ের বয়সী তো, এর আগে তো আমার হাজব্যান্ডের সাথে আমার স্কুল থেকে পরিচয়, সো আই নো ইউ ফ্রম আ লং টাইম। আর আপনার ফ্যামিলি ডাইনামিক্সের ব্যাপারে আমি কিন্তু একদম ফ্রম দ্য বিগিনিং আমি জানি সব কিছু। তো আপনার ছেলে মেয়েদের অভিজ্ঞতার ব্যাপারে আমিও জানি, হিটলার যে বললেন এটা অ্যাকচুয়ালি ট্রু, ওরা হিটলারই মনে করে আপনাকে। তো আমি আই গেস এখান থেকে একটু বের হয়ে আসছি, আমি অনেক সাহস দেখাইছি আপনার সাথে, তুমি অনেক ফ্রেন্ডলি, আমি অনেক সাহস দেখাইছি যেটা ওরা পারে ওরা না। এখনো ওরা কিছু বলতে গেলে, কিছু ইয়ে করতে গেলে আমাকে মেইল করে বা একটা সুন্দর করে SMS পাঠাই করে, ডিরেক্ট এখনো যায় না। না, এটা ঠিক। আচ্ছা, তো আমি তো বলবো আপনাকে যে আপনি ইউ কেম ফ্রম আ ভেরি মানে সচ্ছল একটা ফ্যামিলি, ইউর ফাদার ওয়াজ আ ডিসি, মানে সবসময় আপনার ফ্যামিলি ইভেন আরও আগের জেনারেশন থেকে আপনারা এস্টাবলিশড। আপনার নানা ছিলেন মনে হয় ডক্টর, না সিভিল সার্জন, আমার দাদা ছিলেন লয়ার, নানার সামথিং আরেকজন ছিলেন যে চাচা সামথিং ডক্টর ছিলেন, এরকম আছে আপনাদের ওই ফ্যামিলিতে এরকম অনেক। রাইট, আবার আমার মানে নানাদের সাইডটাও অনেক, দে ওয়ার রিয়েলি, তখনকার সময় আমার নানিরা ফিটন গাড়ি চড়তেন, আমার নানিরা, মানে আমার নানি যখন স্কুলে যেতেন ফিটনে করে, এক্স্যাক্টলি, তাহলে বোঝো। ওই টাইপের একটা ফ্যামিলি থেকে এসে আপনি নিজে এস্টাবলিশড হবেন, এই জিতটা কেন হলো আপনার? তুমি তো আটকায় দিলা আমাকে। হ্যাঁ, একটা কথা কি শোনো, মানুষকে যখন সে একটা ভুল ডিসিশন নিল, কিংবা সে একটা ভুল করলো, কিংবা তার একটা কমজোরি হলো, কমজোরি তো বোঝো, উইকনেস, সেটাকে যখন কেউ খোঁচাতে থাকে, আইদার এই খোঁচা খেতে খেতে সে রক্তপাত হতে হতে মরে যায়, মানে ভেঙে পড়ে, অর সে ঘুরে দাঁড়ায়। আমার হয়েছিল সেকেন্ডটা। যেহেতু আমি একটা ফুটবলারকে বিয়ে করলাম, এবং আমার সাথে যদি ওইভাবে আমি যদিও বলি না আমি মানুষ হিসেবে সবাইকে, বাট স্টিল ও তো একটা নর্মাল ডিস্ট্রিক্ট টাউনের ছেলে, নর্মালি আসছে, ওর সঙ্গে আমার আপব্রিঙ্গিংয়ের কোনোই মিল নাই। তার মধ্যে আবার কি, ও যখন ক্লাস 8-এ পড়তো, ওর বাবা উনি একজন শহীদ, ওনাকে পাকিস্তানি আর্মিরা মেরে ফেলেন, ফলে ওরা ওইভাবে তো লেভিশ লাইফটাও পায়নি, তাই না, অনেক যুদ্ধ করে এসছে। ওই পরিবারকে যখন আমি আমার হাজব্যান্ড হিসেবে একটা ফুটবলারকে নিলাম, এখনও কিন্তু ফুটবলারকে কেউ বিয়ে দেবে না,
এখনো দেয় না। আর তখনকার সময় আমি বলছি সেটা 80s এর কথা। তো স্বাভাবিক ওই বিয়েটা খুব একটা কেউ হাসি মুখে মেনে নেয় নাই। তো ফলে হতো কি উঠতে বসতে আমাকে এই কথাগুলো শুনতে হতো যে কেন নিজের কপাল পোড়ালা, এখনো সময় আছে ছেড়ে চলে আসো, এটা একটা অনেক বড় ভুল করে ফেলছো তুমি জীবনে, যা হবার হয়েছে, মুখ দেখাতে পারছি না। আমার মায়ের এটা খুব কমন ডায়লগ ছিল। দেখালে ইস কোথায় বিয়ে করলি, আমরা তোর মুখ দেখাতে পারছি না, এখন কি গ্রামে চলে যাবি, ঢেকি ভানবি, এইগুলো শুনতাম আর কি সারাক্ষণ। আচ্ছা, এই আমি তখন আর ভাঙলাম না, আমি ঘুরে দাঁড়ালাম যে আমি প্রুফ করব যে আই হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন। yeah, because you were madly in love with him. দ্যাটস ট্রু, Exactly. দ্যাটস ট্রু। So, সেই সময়টা you are talking about 80s. হ্যাঁ 70 না 80 81 সেই সময়টা কিন্তু মহিলারা খুব একটা বেশি কাজ করতো না, অ্যান্ড ইট ওয়াজ, এখনও ইটস আ ম্যানস ওয়ার্ল্ড, তখন তো আরও বেশি ছিল। তখন ওই টাইমে আপনার স্ট্রাগলগুলো কী কী ছিল? দেখো যখন আমি যেহেতু মুসাব্বের 3টা অপারেশন পরপর ওর নিতে হলো, অ্যান্ড ওর পক্ষে ও তো প্রায় 1.5 বছর হাঁটতেই পারিনি। তো এখন আমাকে এই সংসারে জলটা কাঁধে নিতে হলো। সহজ ছিল না, সহজ ছিল না। কারণ এমনিতেই তুমি চাইলেই তো আর কেউ 5 টাকা 10 টাকা দেয় না, তাই না? সেখানে তোমাকে একটা সংসার মেনটেন করা, বিকজ আমাকে একটা বাসা ভাড়া নিতে হলো, বাসা ভাড়া, একটা সংসার চালানো, সব কিছু মিলিয়ে স্ট্রাগল খুব, মানে ওটা এখন মনে হয় যে আমি বোধহয় এখন হলে পারতাম না। একটা কথা আছে কি জানো, ডেকা গরু বাঘ চেনে না, মানে যে বাছুর কখনো বাঘ দেখেনি ও বাঘের পাশ দিয়ে হেঁটে চলে যেতে পারে। তা আমি তো তখনও জীবনকে ওরকম জানতাম না, ফলে হয়তো বা এত বড় একটা ডিসিশন নিতে পেরেছিলাম যে করে হোক গাছতলে হলে ওর সাথে থাকবো, কিন্তু আমি আমার মতো করে চলবো। রাইট। সো দ্যাটস দ্য ওয়ে আই ফেস দ্য লাইফ। আপনি অনেকগুলো জবও করেছেন, চাকরিও করেছেন, তারপরে একটাই চাকরি করেছেন। এরপরে আপনি কিন্তু গার্মেন্টস বিজনেস স্টার্ট করছেন। না আমি একটা হাই তোমরা তো আমার সম্বন্ধে জানোই না। জানি না আসলেই তো না। গার্মেন্টস বিজনেসটা কখন ছিল তাহলে? গার্মেন্টস অনেক পরে আসলো। আচ্ছা, আমি অ্যাড এজেন্সিতে চাকরি করতাম, তো ওইখানে আমার বসের অনেক রকমের মিসবিহেভিয়ার। কিরকম কি মানে ধরেন এখনকার মেয়েরা যে বলে যে বসদের দ্বারা অনেক কিছু হয়, তখন কেমন ছিল সিচুয়েশনটা? খুব একটা পরিবর্তন, তখন আরো ওয়ার্স ছিল। ওকে, ঠিক আছে। একটা মেয়ের জন্য খুব টাফ কিন্তু কাজ করা, ঠিক আছে। তারপরে তো বসদের আছে, তারপরে বসদের একটা বসের ব্যাপার আছে যে আমি বস, তুমি আমার এখানে কাজ করছো। সত্যিকার অর্থে মানে বেশিরভাগ প্রাইভেট অর্গানাইজেশনে যেগুলো স্মল ক্যাটাগরি, সেখানে কিন্তু কর্মচারীকে মানে বাসার স্টাফের চেয়েও বাজেভাবে ট্রিট করা হয়, দ্য ট্রুথ। এবং যতটুকু পারবে তার থেকে সিরিজ দিয়ে নিংড়ে নেওয়া হয়। সে যদি কিছু চাইতে যায় তখনই কিন্তু বসের মুখ কালো হয়ে যায়। এটা একদম মানে পরীক্ষিত সত্য। তা আমারও তো ওরকম হলো, আমি এমবিএতে চান্স পেলাম, এমবিএ পড়তে পারলাম না। আমার বস আমাকে যখন আমি ক্লাস করতে আইবিএতে চান্স পেয়েছিলেন, আইবিএতে এমবিএ পড়তে, রাইট। সো ওইখানে আইবিএতে যখন চান্স পেলাম আমি এমবিএর জন্য, তখন তো উনি আমাকে করতে দিলেন না। উনি আমাকে কি বললেন যে 5টা বাজবে চলে যাওয়া যাবে না, হয় চাকরি করো নাহলে তুমি গিয়ে এমবিএ পড়ো। তো ডেফিনেটলি আমাকে তখন চাকরিটাই বেছে নিতে হলো। তো এটা নিশ্চয়ই কোনো একটা ভালো ব্যাপার ছিল না। কিংবা দেখা যেত যে যখন আমি ওঠার জন্য বলছি তখনই উনি এতগুলো কপিরাইট এনে আমাকে দিয়ে বলতেন আজকে রাতের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ 8টা 9টার আগে আমি বেরোতে পারতাম না। তো দিস থিংস তো ছিলই, এবং দুর্ব্যবহার ছিল। হ্যাঁ, তুমি এখন দিনে এতবার চা নাও কেন, তোমার জন্য এখন প্রত্যেক দিন ডানোর কৌটা কিনতে হয়, ওই কৌটা, মানে এরকম মানে খুব ছ্যাঁচড়া ম্যাচড়া কথাও শুনতে হয়েছে। যে আমি কিন্তু গাড়ি ছাড়া এক পাও ফেলতাম। মানে আমি বুঝাতে চাচ্ছি তখনটা ভেতরে যে টপ টপ করে রক্ত পড়তো, ওটাই আমাকে বললো যে এনাফ ইজ এনাফ, লেট মি স্টার্ট মাই ওন বিজনেস। অ্যান্ড দেন আমি 2 বছর চাকরি করেছিলাম, 2.5 years, অ্যান্ড দ্যাটস এনাফ। দেন আই স্টার্টেড মাই ওন বিজনেস। ওই তোমার এজেন্সি করলাম, অ্যাড এজেন্সি স্প্রেড। আচ্ছা, স্প্রেড করলাম, স্প্রেড করে আমি প্রায় 5 বছর স্প্রেড চালালাম। অ্যান্ড দেন আই সুইচ ওভার টু গার্মেন্টস। এবং গার্মেন্টসেও আসাটাও মজার, কারণ আমি ভাইয়া গ্রুপের সব কাজ করতাম, নাবিস্কো বিস্কিট, রূপালী বিড়ি, ওদের অনেক কিছু ছিল। সো ওদের সব কাজ আমি করতাম। তো একটা সময় গিয়ে ওদের কাছে আমি অনেক টাকা পাওনা হয়ে গেলাম। সো যেটা হয় ডিউজ থাকে, সব যে আমার টাকা তাও না, আমিও আবার হয়তো বা অ্যাডে সাইনবোর্ড যার কাছ থেকে বানিয়েছি তার কাছে বাকি রেখেছি, যার কাছে জিঙ্গেল বানিয়েছি তার কাছে বাকি। তখন অনেক বাকি কালচার ছিল। হ্যাঁ, বাকি কালচার ছিল না, সবাইকে দিত না, মানে লাইক আমার রেপুটেশন ভালো ছিল, আমি আবার যা বলতাম সেটা করতাম। তারপর ধর প্রিন্টিং প্রেসের কাছে ছিল, প্লাস
আমাকে আমি দেখেছি বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই ডোন্ট নো ওয়াই, আমাকে সবাই খুব হেল্পিং অ্যাটিচিউডে ছিল, মানে বাকি দিত। এই সব বাকিগুলা জমে গেল প্রায় অ্যাবাউট 30 লাখসের কাছাকাছি। অ্যান্ড দ্যাট টাইমে ভাইয়া গ্রুপ চাইলো না তাদের ভাইয়া গার্মেন্টস চালাতে, আচ্ছা, তাদের কাছে ওইটা একটা বার্ডেন মনে হচ্ছিল। তো আমি যখন আমার টাকা পয়সা এই কথা প্রসঙ্গেও আমার এখনো মনে আছে মমিন ভাই, ডাইরেক্টর ভাইয়া গ্রুপস, কয়েকদিন আগে ওনার সাথে কথা হলো, আচ্ছা, অনেক অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো মমিন ভাই বললো যে এত টাকা পয়সা দিতে পারো না, আপনি আমার গার্মেন্টস নিয়ে যান। ও ওয়াও, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য আমি Turning তখন কি করলাম, টার্নিং পয়েন্ট। আমি গার্মেন্টসের গুলো ওনাদের এখানে আমার কিন্তু কোনো টাকা সেভাবে লাগলো না। আর কিছু টাকা আমি অবশ্য ম্যানেজ করলাম কারণ আব্বু কিছু টাকা দিলেন। আব্বু তখন রিটায়ার করেছেন, আব্বুর হাতে টাকা ছিল, প্লিজ আমার কিছু গহনাগাটি ছিল, এগুলোকে আমি ক্যাশ করলাম। ক্যাশ করে ওই যে যাদের কাছে বাকি ছিল তাদের কাউকে 20,000 টাকা দিলাম, যে 5 লাখ টাকা পায় তাকে হয়তো বা ধরো অ্যারাউন্ড 25-30 হাজার টাকা দিয়ে বললাম ভাই কয়েকদিনের মধ্যে দেবো। আমি সব কথা বললাম, প্রত্যেকটা মানুষ আমাকে বলল আপা আপনি যান আগান, আমরা 2 লাখ 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো, আপনি তো দিবেন। এই আমি আমার গার্মেন্টসে সুইচ ওভার করলাম। অ্যান্ড আপনাকে কিন্তু গার্মেন্টসের সবাই এক নামে চিনে, যে গার্মেন্টস ওনার হিসেবে। মহিলা গার্মেন্টস ওনার তখন ছিলই না, সেরকম নাই, ছিল না, একদম তখন ছিলই না। তো এখনো আপনাকে এক নামে চিনে, যে আপনার গার্মেন্টস ছিল, যেটা আপনার হাল ছেড়ো না বন্ধুর কেউই হয়তো জানে না যে আপনার যে বিজনেস, ইউ আর আ বিজনেস ওয়ামেন, এবং অ্যান্ড ইউ আইডেন্টিফাই ইউরসেলফ অ্যাজ আ বিজনেস ওয়ামেন ফার্স্ট। ট্রু। এখন গিয়ে আমি যদি বলি আপনার এরপরে জার্নিগুলা অনেক কিছু, অনেক স্ট্রাগলস, অনেক কিছু ছিল যেগুলো আমরা আস্তে আস্তে হয়তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। স্ট্রাগলস নিয়ে কথা বলা আসলে আমি বলবো যে ইউ ডু নট লাইক ইট স্ট্রাগলস নিয়ে খুব একটা কথা বলতে, বিকজ ইউ আর আ ভেরি ফান লাভিং পারসন। আপনি সামনের দিকে আগাতে চান, পিছনের দিকে তাকাতে চান না, অতীতটা মানে ভুলে যেতে চাই। রাইট, বিকজ অতীতটা চিন্তা করে, আমার কথা হচ্ছে তুমি যদি অতীত চিন্তা করে নতুন কিছু তৈরি করতে পারো তাহলে আমি সারাদিন অতীত নিয়ে ভাবতে রাজি আছি, বাট উই ক্যানট। বাট কি হচ্ছে, অতীতটা যখনই আমি চিন্তা করছি তখনই আমি আপসেট হয়ে যাচ্ছি। অতীতটা যখনই আমি চিন্তা করছি আমার কাছে মনে হচ্ছে যে ইস কি করে এটা হলো, বা অতীতটা আমাকে কোনো সাধারণত সুখদায়ক স্মৃতিগুলো সব ছেলেবেলার থাকে। আর নর্মালি অতীতে যেখানে যাদের স্ট্রাগল, তাদের অতীতটা মানে অনেক অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা, অনেক মানুষের চোখ উল্টানোর কথা। তো এই জিনিসগুলো আমার না মনে করতে ইচ্ছা করে না, কারণ মনে যখনই করি তখনই তো আপসেট লাগবে। দরকার কি, অতীত যা হওয়ার হয়েছে, আমি আজকে নিয়ে ভাবি, আগামীকালের স্বপ্ন দেখি। ওকে। তো অনেকেই এখনও এই জিনিসটা আছে যে আমার ছেলে দরকার, আমার যেমন 3টা মেয়ে, আমাকে ডক্টরের কাছে যখন যাই বলে আরেকটা নিয়ে নাও, ছেলে হবে। তো আপনি তো এটা প্রুফ করে দিছেন যে আপনার ফ্যামিলিতে ইউ হ্যাভ বিন দ্য মেইন ফুটিং, আপনি হচ্ছেন ফাউন্ডেশন। আপনি কিন্তু আপনার বাবা মার যে খেয়াল রাখা, আপনার ফ্যামিলির খেয়াল রাখা, সব কিছু একা করছেন। সো অ্যাজ আ গার্ল, ডু ইউ ফিল প্রাউড অ্যাবাউট ইট? অ্যাজ এ হিউম্যান আই ফিল প্রাউড। ওকে, আমি গার্ল শব্দটাই বিশ্বাসী না, ওকে, কারণ এখানে ডিফারেন্সিয়েট। আমি একটা মা যখন বাচ্চা হয়, মেয়ে বাচ্চা থেকে সে 3 মাসে পয়দা করে, সে যে 9 মাসে ছেলে হয় 9 মাসে মেয়েও হয়, বা বাচ্চাটা যখন ছোট থেকে বড় হতে থাকে সেম কষ্টটা দিয়ে আমরা কিন্তু স্কুলে নেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং আমরা সমানভাবে দেখি। তাহলে কেন আমি ডিফারেন্সিয়েট করব? সন্তানই। সো অ্যাজ এ সন্তান আমি আমার দায়িত্ব পালন করব। আমি মেয়ে না আমি ছেলে, এটা আমার কাছে খুব একটা বিবেচ্য বিষয় না, একদমই না আসলে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তুমি তো জানোই। আমি তো জানি। আচ্ছা, এখন আপনার একটু আপস এন্ড ডাউনসের কথা আসলে না বললেই না। বলো। হাল ছেড়ো না বলেন যে আপনি, হ্যাঁ, তো আপনার কি এরকম টাইম গেছে যে যখন আপনার মনে হয়েছে যে না, আমি হাল ছেড়ে দিলাম, আর পারলাম না? হ্যাঁ, গেছে, স্বাভাবিক গেছে, তাই না? যখন আমার 2টো গার্মেন্টসই বন্ধ হয়ে গেল, আমার সিআইবি ব্লক হয়ে গেল, আমি প্রায় মানে ব্যাংক লোনে একদম পুরা নাক পর্যন্ত ডুবে গেছে, তখন ডেফিনেটলি আমি তো ভাই মানুষ, আমি তো মানে মঙ্গল গ্রহ থেকে নেমে আসি নাই, তাই না? সো ডেফিনেটলি আমার কাছে খারাপ লেগেছে। ইভেন আমি সুইসাইডের কথাও ভেবেছি, ঠিক আছে? সো হ্যাঁ, ভেবেছি এটা আসতেই পারে মনে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যে অনেক উল্টাপাল্টা কথা মনে আসে, কিন্তু তার সাথে সাথেই আমি আবার ভেবেছি যে হোয়াই শুড আই, আমার তো এখনো হাত পা চোখ মুখ আছে, আমি তো ভাবতে পারছি, আমি তো এখনো আগামীকালটা দেখার স্বপ্ন দেখছি, তাহলে আমি কেন হাল ছেড়ে দেব?
হ্যাঁ ডেফিনেটলি। এবং যেটা করতাম আমি, আমার খুব মন খারাপ হয়ে গেলে, যেটা আমি সবাইকেই বলবো, যে যখনই দেখবে যে খুব অসহায় লাগছে, যে টোটালি অন্য কোনো কিছুতে নিজেকে ব্যাপৃত করে ফেলবা। আমি যেরকম, এরকম হলে আমি ব্যাঙের বিয়ে দিতাম, আমি এরকম হলে পরে ঘুরতে বেড়ায় যেতাম। টাকা পয়সা ওরকম নাই তো কি হয়েছে, একটা টং দোকানে বসে তো চা খাওয়া যায়। আমার ঘুরতে গেলে যে শপিং করতে হবে লাখ টাকা, তা তো নয়। বা আমি এরকম হলেই বাচ্চাদের সাথে আড্ডা দিতাম, বাচ্চাদের মধ্যে গিয়ে সময়টাকে ভুলে থাকার চেষ্টা করতাম। কারণ আমি দেখতাম যে যখন কোনো একটা প্রেশার আমাকে খুব বেশি চারদিক দিয়ে ঘিরে ফেলছে, তখন ওইটা নিয়ে যত ভাববো সলিউশন তো হবেই না, উল্টা আমি ডিমোরালাইজ হয়ে আস্তে 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 মাটিতে মিশে যাব। এটা কখনোই করবে না। যখন দেখবে যে না কোনো দিকে আলো দেখছি না, হাল মনে হয় ছেড়ে দেবো, তখনই টোটালি জোর করে হলেও মুখে চোখে পানি দিয়ে রাস্তাতে ঘুরতে বেড়ায় যাও, রাস্তার মানুষদের দেখো, চীনাবাদাম 10 টাকায় কিনে পার্কে বসে যাও। অর্থাৎ আমি সহজতম বলছি, বয়স্ক কোনো আত্মীয় স্বজনের সাথে গিয়ে বসে ছোটবেলার গল্প শুনতে থাকো। এরকম মানে আমি বলতে চাচ্ছি এটা, যে টোটালি ডাইভার্সিফাইড কিছু করে হালকা হও। হালকা হলে অনেক ঝরঝরে লাগবে, পরের দিন দেখা যাবে ওই ঝরঝর মনটা একটা সলিউশন ঠিকই বের করে আনবে। আরেকটা জিনিস সবসময় আমি বিশ্বাস করেছি, যে আমি যখন পৃথিবীতে পাঠিয়েছেন রব্বুল আলামিন আমাকে, নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। আমি হেরে গেলাম, আমি আত্মহত্যা করে হেরে গেলাম, তাতে কী লাভ হইল? তাহলে আসলাম কেন পৃথিবীতে? ডেফিনেটলি এটা একটা পরীক্ষা, অ্যান্ড আই উইল ওভারকাম ইট ইনশাল্লাহ। এই জিনিসটা আমাকে খুব সাহস দিয়েছে। রাইট। এখন আপনি তো অনেক সহজেই বলে ফেলেন, এখন অনেকগুলো সুন্দর কথা বলছেন যে কি করতে হবে যখন মানুষের আসলে দেয়ালে পিঠ থেকে যায়। বাট আপনার অডিয়েন্সদেরকে, আপনার যে পেজটা আছে হাল ছেড়ো না বন্ধু, ওখানে অনেক ইজিলি আপনি হাল ছেড়ো না বলে দেন, কিন্তু নর্মাল পিপল ওরা কতদিন আসলে ধৈর্য ধরবে, কতদিন এই চিন্তাটা থাকবে যে আমি হাল ছাড়বো না, আই উইল ট্রাই, কিপ অন ট্রাইং? হ্যাঁ, ও যে তোমার মনে রাখতে হবে কি একটা জিনিস, কি হাল যদি তুমি ছেড়েই দিলে তাহলে তো তুমি হেরেই গেলে। হেরে যাওয়ার জন্য তো পৃথিবীতে আসুনি, এটা নিজেকে বোঝাবে। আয়নায় দাঁড়িয়ে বলবে, হ্যাঁ লিসেন, আমি কেন হাল ছাড়বো? হ্যাঁ আমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এটা আছে, তাতে কি আছে? আমি তো আছি, আমিকে নিয়ে যুদ্ধ করব। এই সাহসটা রাখতে হবে। এই সাহসটা অসম্ভব বড় একটা সাহস। এবং হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, যে ধর্মেরই হোক না কেন, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে কথা বলো, হি উইল গিভ ইউ আর সাজেশন। অ্যান্ড ডেফিনেটলি আমি বিশ্বাস করি একটা না একটা রাস্তা চলে আসে। তুমি একদম অন্ধকার একটা ঘর, হুট করে কিন্তু তুমি দেখছো কি ঘুটঘুটে অন্ধকার, তাই না? কিছুক্ষণ পরে কি হয়, সে অন্ধকারেও কিন্তু দেখা যায়, যায় না? হ্যাঁ, প্রথমে মনে আল্লাহ এত অন্ধকারে থাকবো কি করে, একটু পরে দেখো দেখা যাচ্ছে যে আচ্ছা ওইখানে একটু টেবিলটা আপচাপতে থাকে, কোথাও না কোথা থেকে একটা আলো আসতে থাকে। এই আলো জীবনেও আসে, সেই আলোটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আপনি তো বলেন যে আপনি মানুষ চিনেন খুব ভালো, আপনার সাথে কি এরকম হয় যে একজন মিথ্যা কথা বলতেছে বা আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে, তখন চিনেন তাকে? আমি আসলে অনেস্টলি একটা অভিজ্ঞতা মানুষকে অনেক সমৃদ্ধ করে না, বছরের পর বছর এগুলো হ্যান্ডেল করতে করতে। মানুষ আমি 100% চিনি এটা আমি বলতে পারবো না, এটা বলার সবচেয়ে বড় মিথ্যা কথা। আচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ চিনা লাগে, এটা আমি আমার জীবন দিয়ে বলছি। আমি এখনো অনেক সময় অনেকের ব্যবহারে টাসকে খেয়ে যাই, হায় হায় এরকম আমি তো কোনোদিন ভাবি নাই। অর্থাৎ মানুষকে আসলে 100% কখনোই চেনা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের কথাবার্তা স্টাইলে বোঝা যায় যে না তুমি যাহা বলিতেছো তুমি তাহা না, এটুকু বোঝা যায়, কিন্তু 100% আমি মানুষ চিনি এটা বলা যাবে না। আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা ছড়ায় বা মিথ্যা কথা বলে, তখন ওকে কিভাবে ডিল করেন? শোনো, এখানে আমি আবার একটু অন্যরকম, যেটা আমার বন্ধুরা বলে যে তুই কেন প্রতিবাদ করিস না, তুই কেন বলিস না যে নাই। আমি ওয়াই, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আকাশে যখন চাঁদ ওঠে, তাই না, সেটা তার দেখিয়ে দিতে হয় না যে এটা পূর্ণিমার চাঁদ। তার মানে সত্য যেটা, সেটা একদিন না একদিন প্রকাশ হবে, এটা সময়ের ব্যাপার। আমাকে কেন জোর গলায় বলতে হবে যে ভাই ওর মিথ্যা বলছে, আমি কিন্তু ওরকম না। আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। প্রথম কথা, আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। দ্বিতীয় কথা, আমি মানুষকে কোনো জবাবদিহি করি না, সরি। আমার যা বলবো আমি আমার রবের সাথে বলবো। আমি জানি আমার কলবে উনি আছেন, উনি আমাকে কি বলছেন না, আমি কি করছি না করছি উনি সেটা জানেন। উনি সেটা জানেন এবং বোঝেন, উনি কিন্তু সর্বজ্ঞ। তাহলে আমাকে কেন নিজের সাফাই গাইতে হবে?
আমার কাল্প যদি ক্লিয়ার থাকে, আই ডোন্ট হ্যাভ টু টেল সাম, হ্যাঁ আমি কিন্তু না এরকম, আল্লাহ উনি কিন্তু খারাপ বলছে আমার সঙ্গে, তোমরা প্লিজ আমাকে না, আমাকে মানুষ কি বললো, মানুষ কি ভাবলো, মানুষ কার কথায় নাচলো, আমার কিছু যায় আসে না। দ্যাটস ইট। ওকে, বাট এরকম স্ট্রং মেন্টালিটি হওয়ার জন্য একজন মানুষকে যদি আপনি বলেন যে এই 3টা টিপস তোমার জন্য, যে হাউ টু বি আ স্ট্রং মেন্টালিটি পারসন, সেই টিপসগুলো কি হতে পারে? প্রথম টিপসই হচ্ছে যে তোমাকে মাথায় রাখতে হবে কে কি বললো, সেটাতে তুমি বেল দিতে যাবা, জনে জনে তুমি সাফাই গাইতে যাবা, তুমি শেষ, তোমাকে মানুষ পায়া বসবে। নেভার ডু ইট, নাম্বার 1। নাম্বার 2, তুমি তোমার ভেতরে আস্থা রাখবা যে তুমি যা করছো বা তুমি যে পথে যাচ্ছ সেটা তুমি জোর গলায় মানুষকে বলতে পারবা, বলার সত্যতা তোমার আছে, বলবা কি বলবা না সেটা তোমার ব্যাপার, বাট তুমি জানো মানুষ এখন তোমার সময় যাই বলুক। আর নাম্বার 3, সবসময় মনে রাখবা মানুষকে দেখিয়ে মানুষকে জানিয়ে কোনো একটা লাভ খুব একটা হয় না। ওই 5 জনের মধ্যে 60 জন বুঝবে, 55 জন বলবে আরে এত বড় কথা বললে হবে কি, আসলে কিছু না কিছু আছে, তো ওই তো সেই বললই, দরকার নেই কাউকে কিছু বলেন। ওকে, দ্যাটস ইট। আপনি ইউজুয়ালি বলেন, ইভেন আমাদেরকেও বলেন, যে আপনার খারাপ সময় যাচ্ছে, সাপোজ আপনার খারাপ সময় যাচ্ছে, এই কথাটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান না, নিজের মধ্যে নিজে রাখতে চান, এটা কেন? আমার কাছে মানুষের আহাহু শুনতে একদম ইচ্ছা করে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার কাছে মনে হয় কি জানুন, 90% লোক, 90% লোক আমাদের সঙ্গে যারা বসছে, উঠছে, ফিরছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, ঘুরছে, বেড়াচ্ছে, জোকস শেয়ার করছে, হ্যাঁ স্টোরিতে ওয়াও বিউটিফুল লিখছে, 90% লোকই যখন জানবে যে আমি খারাপ আছি, ঠিক উল্টে কেমন বলছিলাম না, এই হাসিটা হাসবে। তাদেরকে আমি এই হাসি হাসার তো সুযোগ দিব না। এটা আমি সবাইকে কার্যকর বলি, যে এই যে অনেকেই আছে, আমরা তোমরা যেহেতু এই যুগে, তোমরা তো এখন ফেসবুকের মতো অনেক, তোমাদের আরো ইনস্টাগ্রামও আছে না, আর কি কি টুইটার ফিটার, এগুলোতে সবাই নিজের বাড়ির কথা, ঘরের কথা সবকিছু বলে একটা কি জানি সহানুভূতি পাইতে চাও না কি করতে চাও আমি জানি না, কিন্তু পাবলিকলি এই কথাগুলো বলে কি লাভ হয় আমি জানি না। আমার কথা হচ্ছে এই সব যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কি, এগুলো আমার চোখে ড্রয়িং রুমের মতো। এখন এই যে পাবলিক যারা অচেনা লোকজন যখন আসে, তাদেরকে আমরা হুট করে কি বেডরুমে নিয়ে যাই? আমরা নেই না, আমরা কিন্তু তাদেরকে ড্রয়িং রুমে বসাই, বা কিছু কিছু মানুষ আছে ড্রয়িং রুম না, ওই ল্যান্ডিংয়েই তাকে বিদায় করে দেয়। কিন্তু আমরা এখানে কি করছি, এই ওপেন প্ল্যাটফর্মে আমি আমার ঘরের কথা, মনের কথা, দুঃখ, দুর্দশা সব মেলা ধরতেছি, কিসের জন্য? মানুষকে শোনানোর জন্য যে আমি খারাপ অবস্থায় আছি, আমার এইটা হয়েছে, তো কয়েকদিন এখানে বিদেশ গেছিলি, খুব না আসছিলি, কেমন বাস, দরকার কি? আমি কেমন আছি না আছি সেটা শুধুমাত্র আমার রব জানবেন, আর কারো জানার দরকার নেই। হ্যাঁ, আমার খুব কাছের যারা প্রিয়জন আছে, সংসারে যারা আছে, তারা হয়তো বা, তাদেরকেও আমি খুব একটা জানাতে চাই না, কারণ তারাও আপসেট হয়ে যায়, কিন্তু কোনো না কোনোভাবে যদি তারা জানলো তো জানলো, বাট এর বাইরে কাউকে না জানানোটাই বুদ্ধিমত্তা। জানানো মানেই হচ্ছে ওই যে কেমন লাগে, এই সবাই, তুমি বলবো যে সবাইকে এরকম, হ্যাঁ সবাই এরকম, 95% এরকম, প্রত্যেকে একটা ক্ষুরোধার অদৃশ্য একটা বাঁশ নিয়ে ঘোরে, যখনই চান্স পাবি দিবে পুরে, শেষ। আচ্ছা, না আমি এটাতে বিশ্বাসী এখন। এটা অনেক, আপনার তো এক্সপিরিয়েন্স থেকে আপনি কথা বলেন, এখন আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, সো অনেক কিছু আমরা বুঝতে পারতেছি। সো আমার এক্সপিরিয়েন্সে এরকমই, যে এখন আসলে নিজের খারাপ কথা বললে ওই মানুষটা আরও দূরে সরে যায়। আমরা মনে করি যে সে হয়তো আমাদেরকে আরও সহানুভূতি দেখাবে, আমাদের কাছে আসবে, যেই মুহূর্তে আমি খারাপ কথাটা বলি বা আমি খারাপ আছি, সে আরও দূরে সরে যায়, কারণ সে বোর্ড হয়ে যায়, আমার কাছে মনে হয়। হ্যাঁ, মানে দরকার কি, মানে যেটা, যে জিনিসগুলো তোমার নিজের দুঃখ নিজের কাছে রাখো, রাইট, মানুষকে দেখানোর কোনোই প্রয়োজন নেই। তো আপনি যে ফেসবুকের কথা বললেন, এটার সাথে আমি অনেকগুলো পোস্টই দেখি মাঝে মাঝে, আমি হয়তো এরকম কখনো পোস্ট করি নাই আমার সেন্স মতে, বাট অনেক মেয়েরাই শ্বশুরবাড়ি রিলেটেড কিছু কথা বলতে পারে না, তখন এসে ফেসবুকে বলে। তো এই জিনিসটা আপনার মনে হয় যে এটা করা উচিত না? আমি কখনোই, আমি তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, কখনোই আমি এটা সাপোর্ট করি না। দেখো, দিন শেষে যে শ্বশুরবাড়ির কথা যে মেয়েরা বলে, আমি দেখি, আমি হাসি কেন হাসি এই ভেবে যে কত বড় ভুল তোমরা করো। কেন? কারণ যে শ্বশুরবাড়িকে যে নিয়ে, হ্যাঁ তিক্ততা থাকতেই পারে, নো প্রবলেম, কিন্তু এটা কার শ্বশুরবাড়িটা, কার? যে মানুষটার সাথে সংসার করছো সেই ছেলেটা না, তো ওর তো বাবা মা বা ওর ফ্যামিলি, কি দরকার
শ্বশুর বাড়িকে নিয়ে এই ভরা মজলিসে পাবলিকলি তাদেরকে যে মেইন করলা, তাতে কিন্তু হাজবেন্ডটাকেই কষ্ট দেওয়া হলো। কি আমি এটার কোনো লজিক দেখি না। হ্যাঁ থাকতে পারে ভালো, সেটা হাজবেন্ড ওয়াইফ মিলে মিট আপ করো, বাট নট ইন পাবলিক। একটা ছোট রিকোয়েস্ট, এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো লেটস গেট ব্যাক টু দ্য শো। অনেক মেয়েরা বা ইভেন ছেলেরাও আমি বলবো মানুষ অনেকেই আজকাল সবাই আমরা ভিকটিম সাজি। এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে কি দোষটা আমার নাকি সব মানুষই খারাপ? আমরা মানুষটাই এরকম, এটা হচ্ছে আমার কথা। আমি নিজেও বলবো যে যখন যদি আমরা একটু সুযোগ পাই তখনই আমরা কিন্তু চেষ্টা করি যে দেখতে ভাই আমার কোনো দোষ ছিল না, ওই এটা করছে, আমি কিন্তু করতে চাইনি, ওই ওটা করাইছে আমার ভাই, আমি কিন্তু একদমই ভালো, আমি তোমার ভালোই চাই, কিন্তু ও আমাকে দিয়ে এটা বলাইছে। অর্থাৎ অন্যের কাঁধে বন্দুকটা রাখতে আমরা পছন্দ করি এবং নিজেকে আমরা সাথে সাথে একটা আলা ভোলা কিউট একটা মানে ভিকটিম সাজায় বসে থাকি। এটা আমাদের হিউম্যান ক্যারেক্টার। এটা যে খুব সবাই যে ইচ্ছে করে তা কিন্তু না, অনেক সময় হয়ে যায়। এবং ভিকটিম হলে সহানুভূতি পাওয়া যায়, ভিকটিম হলে সবাই আহাহু করে, আহাহু শুনতেই ভালো লাগে। এটাও একটা সাইকোলজিক্যাল, আমার কাছে মনে হয় এটা একজন সাইকিয়াট্রিস্ট আরও বেটার বলতে পারবেন। না ইউজুয়ালি আমি দেখেছি যে কোনো পোস্ট, ধরেন এটা টক্সিক রিলেটেড পোস্ট হোক বা নার্সিসিস্টিক রিলেটেড পোস্ট হোক, সবাই শেয়ার দেয় আমি চিনি এরকম লোক। তো এখন আমি যে টক্সিক না এটা আমি কিভাবে বুঝবো? আমিও তো টক্সিক হতে পারি। আমরা তো আপন দর্পণে নিজেকে দেখি না, আমরা সবসময় অন্যকে দিয়ে বিচার করি, ও খারাপ দেখতে থাকি। কিন্তু আমি নিজে কতটুকু খারাপ সেই উপলব্ধি যদি আমার আসতো তাহলে তো আমরা অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারতাম। এটা হিউম্যান সাইকোলজি, আমি আবারও বলছি, আমরা নিজেদের দোষ দেখতে পাই না, আমরা সবসময় অন্যেরটাই দেখি। তো এই একটা কারণেই কিন্তু দেখা যায় যে সবাই বলে আমি ভাই ভুক্তভোগী, ঠিকই বলেছো তোমার এটা। তো সবাই যদি ভুক্তভোগী হয়, আমার প্রশ্ন হচ্ছে কি তাহলে আসলে অত্যাচারী লোকটাকে, তখন আমি মনে মনে বোধহয় অত্যাচারী লোকটা আমি নিজে, এছাড়া কি আনসার আছে? ওকে নাইস। তো আপনার তো রোলস অনেকগুলো চেঞ্জ হয়েছে। আপনি প্রথমে ইউ ওয়ার জাস্ট ডটার, দেন ইউ বিকেম আ ওয়াইফ, ডটার ইন ল, মাদার, অ্যান্ড দেন ইউ বিকেম আ mother-in-law also and now a grandmother. আপনি তো মা হিসেবে আপনি নিজেকে বলেন যে আপনি হিটলার মাদার। আপনার বাচ্চারাও হয়তো একটু মনে করে যে আপনি স্ট্রিক্ট। সো এই স্ট্রিক্টনেসটা আপনি কেন দেখিয়েছিলেন বাচ্চাদের প্রতি? প্রথম কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, আই ওয়াজ এ ওয়ার্কিং লেডি, ঠিক আছে? আমি একজন ওয়ার্কিং লেডি হওয়াতে আমার পক্ষে কিন্তু বাচ্চাদের পিছনে সেভাবে সময় দেওয়া সম্ভব ছিল না। আমি আমার বাচ্চাদের কখনো স্কুল থেকে আনতে পারিনি, এগুলো কিন্তু আমার অনেক কষ্টও আছে, তাই না? কিংবা ধরো বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, সেটাও আমার হতো না। তো এই সব কারণে কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সেভাবে গভর্ন করতে যেহেতু পারতাম না, সেহেতু আই হ্যাভ টু বি স্ট্রিক্ট। আমাকে ভয় পাওয়াটাই একমাত্র অস্ত্র ছিল তখন তাদেরকে, কারণ তাদেরকে সেভাবে শাসন করার জন্য তো আমি লেগে থাকতে পারি না। আমি এমনও হয়েছে সকালে হয়তো বা 9টার মধ্যে বেরিয়ে গেছি, রাতে 9টা-10টার আগে আসিনি। তো ওইখানে আমার আই হ্যাভ টু বি স্ট্রিক্ট, কারণ সারাদিন তো নাহলে ওরা অবাধ স্বাধীনতা। তো ওই জন্য আমি একদম নিয়ম করে চলতাম। এখন তো তোমাদের ন্যানি ক্যাম্প থেকে শুরু করে কত কিছু ক্যামেরা ট্যামেরা বেরিয়েছে, তখন তো এগুলো কিছুই ছিল না। তখন শুধু টেলিফোনই ভরসা, তাও আবার ল্যান্ড ফোন। তাও যখনই যেতাম কোথাও না কোথাও থেকে ফোন করতাম, ওরা দুপুরে কী খেয়েছে, বিকালে কী খাবে, এগুলো সব একদম পুরো মাসেরটা আমি চার্ট করে দিয়ে দিতাম, যে সকালে নাস্তায় স্কুলে টিফিনে এটা যাবে, দুপুরে এটা খাবে, বিকালে এটা খাবে। মানে আমার কাছে মনে হয় কি, যদি ইচ্ছে থাকে সব কাজই করা যায়। A woman is a multitasker. And আমাকে যদি তুমি আবারও জিজ্ঞেস করো, আমি আবারও ওমেন হতে চাই, কারণ একটা ওমেনরা যে কতটা শক্তিশালী এটা কাজে নামলে বোঝা যায়। মেয়েদের দ্বারা সবই সম্ভব। সো ওয়ার্কিং ওমেনদের তো এই স্ট্রাগলটা থাকেই, সব ওয়ার্কিং ওমেনদেরই থাকে, বাট সাপোর্ট সিস্টেম থাকতে হয়। আপনার সাপোর্ট সিস্টেম ছিল, আপনার মাদার ইন ল ছিল আপনার সাথে। বিগ আমার মাদার ইন ল তো টানা 15 years she was with me. সো আমি বলবো উনি আমার হাজবেন্ড যত না আমি কৃতজ্ঞ, তার চেয়ে অনেক বেশি কৃতজ্ঞ আমার মাদার ইন লর কাছে, যে উনি যে সাপোর্টটা আমাকে দিয়েছিলেন। এটা আমি আমার মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার শাশুড়িকে মন থেকে দোয়া করি এবং ওনাকে স্যালুট বলি। ওকে, তো অ্যাজ আ হাউস ওয়াইফ যারা হোম মেকার, তাদের লাইফটা কি আপনি বলবেন যে ওয়ার্কিং ওমেনদের থেকে ইজিয়ার? টাফার,
Okay. আমার চোখে যারা হোম মেকার তাদেরকে আমি আমার ওয়ার্কিং ওমেনদের চেয়ে টাফ মনে করি। কারণ কি, দেখো ওয়ার্কিং ওমেনরা কিন্তু আমরা অনেক কিছুতেই পার পেয়ে যাই। হ্যাঁ, পান থেকে চুন খসলে, বাচ্চার রেজাল্ট খারাপ হইলে, রান্নাটা ভালো না হইলে তো কাজে ছিলাম, এটা বললাম। কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে আত্মীয় স্বজনের দাবি দেওয়া থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই ওয়ার্ক যে মানে হাউস ওয়াইফ যে আছে তার উপরে ধরে যে তুমি কি করলা, দিনরাত তো বসেই থাকো, খাও দাও আর ঘুমাও। এই তুমি কি করলার ইলজামটা কিন্তু এই মেয়েটাকে সবচেয়ে বেশি পোহাতে হয়। ওয়ারেজ এই মেয়েটা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। সে ঘরে থাকে বলে যে সে কিছুই করছে না তা না, ঘরে থাকার জন্য তার উপর দায়িত্বও কিন্তু অনেক বেড়ে যায়, তার কাছে মানুষের মানে এক্সপেকটেশনও অনেক বেড়ে যায়। এবং এই মেয়েটাকে ওই দিনরাত গাধার খাটনি খাটার পরেও যদি একটু ভালোবাসা চায়, একটু সহানুভূতি চায়, একটু একটু কেয়ারিং চায়, তখন বলে এই নাকা নাকা কাজ বাদ দাও, ইস দেখলাম। তো এই কথাগুলো খোঁচাও কিন্তু মেয়েটাকেই শুনতে হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা যে হ্যাঁ, হাউস ওয়াইফদের কাজ অনেক 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 বেশি টাফ আমার চোখে। আবার মজার মজার রান্নাও জানতে হয়। Oh my God, it's too much. আমার চোখে টু মাচ। আজকে এখন যদি আপনাকে বলা হয় যে আপনার ওই সময়টায় আপনি ওয়ার্কিং ওমেন না, সাপোজ ইম্যাজিন করেন আপনি ওয়ার্কিং ওমেন না, আপনার সন্তানদের সাথে আপনার সময় কাটানোর অনেক সময় আছে, আপনি কি ওই লাইফটা বেছে নেবেন নাকি যেটা ছিলেন সেটাই থাকবেন? এটা বলা খুব টাফ। আমি ওয়ার্কিং ওমেন না, কিন্তু আমি আসলে মিস করি আমার বাচ্চাদের মানে বেড়ে ওঠাটা আর কি, ওদের ছোটবেলা। না, আপনি তো অনেক থাকতেন। আমি যেটা জানি তুমি দেখেছো ছোট দুটার ক্ষেত্রে, আচ্ছা বড় দুটো আমাকে পাইনি। ওদের মধ্যে তো গ্যাপ 10 ইয়ার্স এর, বড় দুটার সাথে ছোট দুটার কিন্তু 10 ইয়ার্স এর গ্যাপ। ওকে, সো ছোট দুটাকে তাও সময় দিতে পেরেছি সন্ধ্যার দিকে, কারণ তখন তো আমি পেট্রোলিয়াম বিজনেসে চলে আসছি, আমার তো এতক্ষণ রাখতে। তো যখন গার্মেন্টসে ছিলাম, অ্যাড এজেন্সি ছিল, তখন তো আমার আসার কোনো টাইমিং ছিল না। সো বড় দুইটার গ্রুম আপটা আমি দেখতে পাইনি, বাট এছাড়া আর বাইরে আমার কোনো মানে সেভাবে কিছু না। না না না, আই লাভ টু বি ওয়ার্কিং ওম্যান। না ঠিক আছে, আপনার বড় দুইটাকে গ্রুম আপ না করতে পারলেও বড়টা তো আমার কাছে আছে, তো না খারাপ করেন নাই, গুড আউটপুট ইজ গুড। সো এটা আমি অ্যাটলিস্ট ভাউচ করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, এখন আপনাকে যদি এইটা আসলে এই সেগমেন্টটা ছাড়া আপনার আর আমার পডকাস্ট মনে কেউ একসেপ্টই করবে না, সেটা হচ্ছে মাদার ইন ল অ্যান্ড ডটার ইন ল ডাইনামিক্স। বলতে বলতে আমি আর পারতেছি না, বাট এটার ছোট্ট একটা পোর্শন রাখতেই হবে, কারণ এটা ছাড়া আমাদেরকে ছাড়বে না। কিন্তু এখানে তো অনেক কথা শুনতে হয় যে উনি আসলে কেমন। আমি এটাই দিয়ে স্টার্ট করতাম। সো আমার রিসেন্টলি অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। আমি আর কন্টেন্ট মেকিংয়ে যখন ঢুকি, আমাকে তো অনেক মানুষই চিনেন, রাস্তাঘাটে দেখা হয়, তো মানুষ আমাকে অনেক কিছু জিজ্ঞেস করার মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আপনার শাশুড়ি কি আসলেই এরকম নাকি এটা বানানো? তো তখন আমার অ্যান্সারটা কি হয়? আমার অ্যান্সারটা হয়, আমার শাশুড়ি আমার সাথে ফ্রেন্ডলি এবং আমার শাশুড়ি আমার সাপোর্টিভ। আমার তো এর চেয়ে বেশি দরকার নাই ওনার থেকে। আমি যত বেশি এক্সপেক্ট করব ততই তো এটা মানে আমি এখন আপনার থেকে যদি এক্সপেক্ট করি যে আপনি আমার বাসায় এসে রান্না করে দিবেন, আই ক্যানট ডু দ্যাট, রাইট? এন্ড আমরা কিন্তু আলাদা থাকি। সো এটাও আমি আপনাকে কোয়েশ্চেন আমরা কিন্তু একসময় একসাথে ছিলাম, তখন আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা দুজনেই হচ্ছে ফুরফুরা। হ্যাঁ, সো যেখানে আমাকে সাপোর্ট, আমি পড়ালেখা করছি আফটার ম্যারেজ, সবকিছু আমাকে, হ্যাঁ এমবিএটাও করলে তো ওখানে, সো সবকিছুতে আপনি সাপোর্ট করেছেন, তো আমার তো এর চেয়ে বেশি দরকার নাই। এক্সপেকটেশন ইজ আ ভেরি ব্যাড থিং। কতটুকু এক্সপেক্ট করবো একটা মানুষ থেকে? এক্সপেকটেশন থাকুক, কিন্তু সেটার একটা লিমিট থাকা দরকার। এক্স্যাক্টলি। আর আমি শাশুড়ি হিসেবে প্রবলেমটা কি হয়েছে জানো সিমরা? প্রবলেমটা হচ্ছে কি, আমাদের সমাজে মুখে মিষ্টি মানুষদেরকে লোকে খুব পছন্দ করে, কিন্তু যে মানুষটা আমার কথাবার্তা কিন্তু একটু কাটকাট, তাই না, না এটা হবে না, এটা করো না, এটা হবে না, তাতে মনে করো যে হে মনে হয় দুনিয়ার দজ্জাল মানুষ। কিন্তু অধিকাংশ মুখে মিষ্টি মানুষরা কিন্তু মুখোশ পরে ঘোরে। এটা আমরা ভুল করি মানুষ চিনতে। আমরা এই ধুমধুম করে যারা কথা বলছে, সত্য কথাকে বলে ফেলছে, তিতা কথা বলে, এদেরকে মনে করে দজ্জাল দি গ্রেট। এবং এই একটা খুব ভুল একটা ধারণায় আমাদের সমাজ চলছে, এবং সেখানটায় গিয়ে কিন্তু আমরা মনে করছি ওরে বাপরে বাপ, এই মহিলার যে কি দজ্জাল আল্লাহ জানে। তো দ্যাট ইজ দ্য রিজন। এখন ওই যে আবার আমার কথাই ফিরে যাই, মানুষ কি আমাকে দজ্জাল ভাবলো কি না ভাবলো কিছু যায় আসে না, অ্যাজ লং অ্যাজ আই এম কন্টেন্ট। আমি জানি আমার প্রিয়জনরা আমাকে কি জানে। আচ্ছা, তো
আমি আপনাকে একটাই কোয়েশ্চেন করবো আসলে মাদার ইন ল ডটার ইন ল নিয়ে কোয়েশ্চেন, যেহেতু আমাদের মধ্যে ওরকম কোনো সমস্যা নাই, আমি আসলে কি জিজ্ঞেস করবো? আমি এটা বলতে পারি, আপনি তো অনেক কথা বলেন আসলে, শাশুড়িদেরকে ঠিক হতে বলেন, ইভেন ছেলের বউদেরকেও ঠিক হতে বলেন, আপনি শাশুড়িদেরকে খুব বেশি আসলে ব্যাশ দিয়ে দেন আসলে, এটা খুব আমি দেখছি যে শাশুড়িরা বেচারারা না হ্যাঁ, শাশুড়ি তো ওদের বেচারা না, আসলে হয় কি প্রবলেমটা কি জানো, শাশুড়ি তো সিনিয়র না, আমি তো বড়, তাই না? শাশুড়িরা যদি হাত বাড়িয়ে দেয় 90% ছেলের বউ কিন্তু চেঞ্জ হয়ে যায়, হতে বাধ্য। 10% যারা ওরা শাশুড়ি যদি কলজাও দিয়ে দেয় ভালো হবে না, তাদের কথা আলাদা। কিন্তু বেশিরভাগ শাশুড়িরা এখনো এই যুগেও কিন্তু ছেলের বউর কাছ থেকে বউ বাড়িতে আনলাম, বাস তুমি রান্না বান্না করবা। কয়েকদিন আগে একটা মেয়েটা ইঞ্জিনিয়ার, কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছে জানো, যে ও বাড়ি যা হয় না একটা বাচ্চা, ও বাড়িতে তোর মা ওকে নুডলস পর্যন্ত রাঁধতে দেয় নাই, সেই মেয়েটা যাওয়ার 3 দিনের দিন কাজের লোক বিদায় করে দিস, তোমার হাতে রান্না খাবো। হোয়াট ইজ দিস? এই জিনিসগুলো থেকে শাশুড়িদের বেরোতে হবে। এই জিনিসগুলো যে ছেলের বউ আনছো ভাই ঠিক আছে, কিন্তু কাজের বুয়া মর্জিনা নয়। আর আজকালকার যেহেতু প্রশ্নই আসে না, কারণ আগেকার যুগে মেয়েদের একমাত্র কি ছিল, মোটামুটি ম্যাট্রিক পাস করবে, বিয়ে দেবে, রান্না বান্না শিখিয়ে তারা আসতো। আর এখনকার মেয়েদেরকে নিয়ে আমরা পাইলট করার, ইঞ্জিনিয়ার করার, ব্যবসায়ী করার কত কিছু ভাবি। আমাদের কাছে মেয়ে কিন্তু মানুষ, একটা সন্তান, এবং প্রত্যেকটা বাবা মা কিন্তু মেয়েকে নিয়েও স্বপ্ন দেখছে এখন। সেই মেয়েটাকে আমরা কিন্তু চুলার ধারে যেতে দেই না, কিন্তু শাশুড়িরা এখনো মেয়েকে ওই আগেকার আমলে যে উনি যেরকম ঘ্যাটান করে ওনার শাশুড়িকে মশলা বেটে দিয়েছেন ওভাবেই ট্রিট করতে চান, তখনই কনফ্লিক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে আমার কাছে মনে হয় যে শাশুড়িরা যদি একটু যে ছেলের উপর কর্তৃত্ব, আমার ফোলা তো পর হয়ে গেল, এটা থেকে বেড়ায় আসতে পারে, অনেকটাই জিনিসটা ইজিয়ার হবে লাইফে। তো একটা মায়ের সাথে কিন্তু ছেলে অনেক বেশি ক্লোজ থাকে। তো একটা মা বিয়ের পরে ছেলেটা অবভিয়াসলি তার বউর সাথে টাইম স্পেন্ড করে বেশি, তো তখন মায়ের অনেক একটা জেলাসি চলে আসে। এটা কেন হয়? এটা আমি আমারটা বলি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে মারা ছেলেদেরকে অনেক বেশি ডিপেন্ডেন্ট হিসেবে তৈরি করেন। একটা মেয়ে কিন্তু স্কুলে ক্লাস 8-9 উঠে গেলে কিন্তু আমার ড্রেস পাচ্ছি না, অম্বু পাচ্ছি না বললে মা কিন্তু উল্টো বলে নিজেটা খুঁজে নাও। আর ছেলে কলেজে উঠে গেল, মা কলম কই, মা আমার জুতা পাচ্ছি না, মোজা কেন নাই, মা তোরাই আসে বাবারে নে। এগুলো করে করে না ডিপেন্ডেন্সিটা আরও ছেলেটার বাড়িয়ে দেন। এখন ঘটনা হচ্ছে ছেলেটা যখন বিয়ে করে তখন তো ওর বউ আসছে, ও শার্টটা কি পরবো বয়সটাই বলে দেয় তুমি আজকে, আর মা তো আগে থেকে জানে, বলে তুই জন্য তোর জন্য এই লাল পাঞ্জাবিটা নিয়ে এসে, ছেলে বলে মা আমরা তো অলরেডি ঈদের কেনাকাটা করে ফেলছে, এই তো মা শকড হয়ে গেল। অর্থাৎ মা কখনোই ওই যে ছেলেটা যে কলেজ লাইফ পর্যন্ত বুড়া পর্যন্ত যে ছেলেটাকে ওনার উপর ডিপেন্ডেন্ট করেছিলেন, ধুম করে যখন ছেলেটা ডিপেন্ডেন্সিটা সরে যায়, ওই প্রথম শকটা খান উনি। দ্বিতীয় শকটা খান ছেলে, দেখেন যে মেয়েটাকে যখন সময় দিতে থাকে মনে করেন যে আমার ছেলে দূরে চলে গেল। আসলে ছেলে কখনো দূরে যায় না, একটা মা ছেলের রিলেশন বা সন্তানের সাথে মায়ের রিলেশন কখনোই দূরে যাবার নয়। কিন্তু এটা আমাদের বোঝার ভুল, আমাদের মেনে নেওয়ার ভুল, আমরা পরিস্থিতিটাকে আমরা ভুলভাবে ইন্টারপ্রেট করি বলে। কিন্তু আমরা যদি ধরে নিতে পারি যে না, আমার সঙ্গে আমার ছেলের যে জীবনটা ছিল সেটা ছিল একরকমের, আমার ছেলের বউ যখন এসছে এখন ছেলের আবার আরেকটা জীবন শুরু হবে, আমি কি করব? আমি তাদেরকে অবশ্যই দোয়া করব, তাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে না, আমি শুধু চাইবো তারা যেন ভালো থাকে, আমি তাদের দোষ ধরতে চাইবো না, তাদের যদি ঝামেলা হয় সেখানে নাক গলাবো না, যেগুলো অনেক মারাই করেন যে তোর বউর সঙ্গে এর হলো কেন, এগুলো ছেলের সংসার, ছেলের জীবন, ছেলের লাইফটাকে বাড়তে দেব। ছেলের ওখানে আমি অযাচিতভাবে, হ্যাঁ ছেলে যদি এসে কিছু বললো কিন্তু একটা হেল্প চাই, আই উইল ডু ইট, বাট আই উইল নট ইন্টারফেয়ার। আর ছেলের বউটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট মেয়ে আসছে। তো এই মেয়েটা কি, এই মেয়েটার বয়স কত? একটা মেয়ে একদম কম করে হলো মানে 22, 23, 24, 25-এর আগে তোর বিয়ে হবে না। তো 25 বছরের একটা মেয়েকে হুট করে এনে আমরা কি করি, আমরা তার কাছ থেকে সব কিছু এক্সপেক্ট করি। তো ওর লাইফস্টাইল একরকম, আমাদের লাইফস্টাইল একরকম, এটা তো মানাইতেও তো সময় লাগবে। আর এই মেয়েটা কিন্তু একা আসছে, 25 বছর পর্যন্ত কিন্তু ওর বাবা মা ভাই বোন তুলায় বড় হয়েছে, তট করে একটা অচেনা জায়গায় চলে এসছে। একটা গাছ যদি তুমি যত লেটেস্ট ইকুইপমেন্ট ইউজ করো, যত তুমি লেটেস্ট সয়েল রাখো, তারপর একটা বিশাল গাছকে যদি তুমি উঠায় না আরেক জায়গায় লাগাও, সাথে সাথে গাছটা উঠে চাচা করে উঠে যাবে না, ইট উইল টেক টাইম রুটসগুলো আবার গাঁথতে, তাই না? তো মেয়েটাকে তো রুটস গাঁথতে দাও, তার আগে আমাদের এক্সপেকটেশন শুরু হয়ে যায়। এটা গেল এক নম্বর। আরেকটা জিনিস কি, যে মেয়েটাকে না আমরা নিতে পারি না কেন জানি,
আমার প্রতিদ্বন্দ্বী মনে করি বেশিরভাগ শাশুড়ির ক্ষেত্রে, যেহেতু আমার ছেলেকে আলাদা করে দিল, এই তো আমার ছেলেকে আমাকে পর হয়ে গেল আমার ছেলেটা। এটার জন্য ছেলের আচার আচরণ, যেহেতু ছেলে এখন বিয়ে করেছে, সে তার বউর প্রতি সময় দিবে, ছেলে তার বউ তার টেক কেয়ার করবে, এই সব কিছুকে আমরা কিন্তু মনে করি আমার ছেলে পর হয়ে গেল, আর তার জন্য দায়ীকে এই বেটি, যে বেটি আমাদের সংসারে আসছিল, যেটা টোটালি রং। ওইটাই যদি বোঝা যায়, মেয়েদের ব্যাপারটা আমি বলবো, আজকালকার যে তোমাদের যে নতুন যে জেনারেশন যারা বিয়ে হচ্ছে, এরাও না টপ করে মনে করে কি যে ছেলেটা MBA পাস করছে, আকাশ থেকে পড়ছে। এইটা ছেলেটা যে 28, 29, 30 বছর একটা ছেলে, 30টা বছর কিন্তু ও মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন বিয়ের 1 বছর না যেতেই ও ওর মায়ের কথায় উঠে বসে, ওর মার কাছে চলে না, ওর মার থেকে পারমিশন নেয়। আরে ভাই, টাইম দাও, সময় লাগবে। এই সময়টুকু আর মেয়েরা দিতে চায় না। ওরা মনে করে জামাই পাইছি, বাস তুমি আর আমি আর আমাদের পৃথিবী। এই জামাইটা যে পৃথিবীতে আসছে, তা আছে মা বা ভাই বোন, এইগুলোকে আমরা আর মেনে নিতে পারি না। এই সব কিছুই কিন্তু কন্ট্রাডিক্ট করে। দ্যাটস দ্য থিং, যে এই জায়গাটায় যদি ছেলের বউ বলো, শাশুড়ি বলো, একটু স্পেস দেন, একটু মেন্টালিটি ওভাবে ব্রড নিয়ে চিন্তা করেন, ছেলের সুখটাকে দেখেন, যেটা আমি সবসময় বলি, অনেক ইজিয়ার হয়ে যায় লাইফ। ওকে, না এখন এরকমও আছে, অনেক শাশুড়িরা বলে যে আমি আমার ছেলেকে এত কষ্ট করে জন্ম দিয়েছি, এত কষ্ট করেছি, আর মেয়েটা তখন বলে যে হ্যাঁ আমার মা তো আমাকে ডারাস থেকে অর্ডার করে এনেছিল। সো জিনিসটা আমি আপনি কিন্তু কিভাবে বললাম বললেন? যে একটা মেয়ে জন্ম হতে কি 3 মাস লাগে? একটু আগে আমি কিন্তু কথাটা বলছি। হ্যাঁ, দ্যাটস রাইট। এই যে কথাগুলো, এগুলো কিন্তু সে পুরোনো আমলের কথা। আরে ভাই, এগুলোকে পোটলা করেন তো, পোটলা করে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসেন। এই 100 বছর আগে আমার দাদি যেই কথা বলতো, আমার মা পর্যন্ত আমি মাইনা নিছি ভাই। আমাদের জেনারেশন থেকে এইসব কথা, অনেক কষ্ট করে বড় করছি, অমুক করছি, তো কষ্ট করে তো বড় করতেই হবে। একটা বাচ্চা তো হসপিটালে বড় হলো, আর সাথে সাথেই তো MBA পাস করে না। এটা করতে হয়েছে, ওকে পৃথিবীতে আনলে কষ্ট করতেই হবে। কিন্তু এই মন মানসিকতা আমি বুঝি না, এই সব দিকে আমরা এত লেটেস্ট হয়েছি, এই মন মানসিকতায় কিন্তু আমরা সেই ব্রিটিশ না, আরও আগের ইয়েতে রয়ে গেছে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমার ছেলেকে কষ্ট করে বড় করেছি, নাকি আনন্দে নাচতে নাচতে তাতাই তাতাই করে করে বড় করেছি, এগুলো নিয়ে আলাপ করার কিছু নেই। আমার ছেলেকে আমি পৃথিবীতে এনেছি, আমার দায়িত্ব ছিল তাকে বড় করা। আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন সে তার নিজের জীবন নিয়ে এগিয়ে যাক। আমার দোয়া থাকবে। দ্যাট শুড বি দ্য এভরি মাদার ইন শুড টক লাইক দ্যাট, which I believe, which definitely I believe. গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আপনাকে কোয়েশ্চেন করি, ছেলেদের ইউজুয়ালি হয় কি আজকাল ছেলেরা স্যান্ডউইচড হয়ে যাচ্ছে, মার প্রেশার, বউয়ের প্রেশার, মাঝখানে ছেলে, হি ইজ আ স্যান্ডউইচ। সো এই স্যান্ডউইচ থেকে একটা ছেলে কিভাবে মোকাবেলা করবে? দেখো, স্যান্ডউইচটা আমি আসলে, আমাকে যদি তুমি সত্যিকার অর্থে জিজ্ঞেস করো, আমি ছেলেগুলোর জন্য খুব কষ্ট পাই। কারণ এই বাচ্চাগুলো হয় কি, এমনিতেও যে ছেলে বলো মেয়ে বলো, মানে অনেক তুলু তুলু হয়ে আজকাল বড় হয়, জীবনটাকে তো ওইভাবে শক্তভাবে দেখে বড় হয় না। তারপর হঠাৎ করে একটা ছেলেদের জন্য আমার খারাপ লাগে এই জন্য যে একটা ছেলে ফ্যামিলিতে কিন্তু সেভাবে ইনভলভ থাকে না। তাকে দেখা যায় যে ঘুরতে ফিরতে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়ে আছে, বন্ধুদের সাথে আড্ডা মাস্তি করছে, পড়াশোনা করছে, এগুলো করে বড় হয়। কুটকাচাল টাচালও ওরকম দেখে না, সেভাবে কিন্তু তার উপরে মানে ফ্যামিলির চাপও ফেলা হয় না। কিন্তু দ্য মোমেন্ট দ্য বয় গেট ম্যারিড, তার উপরে একটা পুরো সংসারের জোয়াল এসে পড়ে। আজকালকার দিনে হয়তো ওয়াইফরাও রোজগার করছে, যেটা আমি বলি মাস্ট, একটা মেয়ের রোজগার করা উচিত, নিজের আইডেন্টিটির জন্য করা উচিত, যাক ওটা অন্য ব্যাপার। কিন্তু সেখানটা কি হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এই ছেলেটার উপরেই সব এক্সপেকটেশন এসে যায়। তো এই ছেলেটা মানে পুরো মাসটা কিন্তু রোজগার করে সেই টাকাটা কিন্তু নিজের জন্য রাখছে না, পুরো টাকাটাই সে দায়িত্বের জন্য শেষ করছে। যে ছেলে দায়িত্ববোধ কি 28 বছর বয়স পর্যন্ত জানতো না, কারণ আমরা তাকে জানতে দেই নাই। তো এই ক্ষেত্রে ছেলেটার জন্য আমার খুবই কষ্ট লাগে। তারপরে যদি হয় মায়ের প্রেশার, তুই কেন তোর বউরে বলবি না, আর বউ যদি কয় তোমার মাকে তুমি দেখতে পারলা না, তোমার মা আজকে এটা বলছে, ছেলেটা তো স্যান্ডউইচ হবেই। এখানে আমি সবসময় যেটা বলি যে মাকে ইউজ করো, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে ছেলেদেরকে বলছে, এটা টোটকা বুদ্ধি, সেটা হচ্ছে মাকে ইউজ করবে। মাকে ইউজ করবে কীভাবে শোনো, মায়ের দুর্বলতা হলো ছেলে, তাই না? তো মা যখন এরকম বোন আমাদের হাজারো একটা বলবে, মাকে হাত ধরে খালি বলবা কি, আম্মা আমি তো সবই বুঝি, কিন্তু মা তোমাকে তো বুঝতে হবে যে ও তো মাত্র আসছে, ওরে যদি এখন বুঝাইতে গেলে তো আমার একটু সময় দিতে হবে। মাকে বুঝাবা যে হ্যাঁ মা আমি বুঝছি, কিন্তু ওকে এখনই গিয়া ওরে বুঝাতে হবে, এটা একটু টাইম দিতে হবে মা। বাট তুমি রাইট মা, বুঝতেছি,
বাট এটা নিয়ে চিল্লাচিল্লি করো না মা, আমি এটা ম্যানেজ করার চেষ্টা। অর্থাৎ মায়ের সাথে খুবই মোলায়েমভাবে মাকে এটা বুঝাইতে হবে, মায়ের হাত ধরে বলতে হবে। আর বোর কাছে গিয়ে বলতে হবে মার তো বয়স হয়ে গেছে, একটু একটু তো বলবেই। হ্যাঁ হ্যাঁ, কী করবা বলো, আজকে মার এই ওভারলুক করো, আমাকে ভালোবাসো, আমাকে যদি ভালোবাসো তাই ভালোবাসার জন্য তো মানুষ কত কিছু দান করে দেয়, তুমি নয় একটু এইটুকু স্যাক্রিফাইস করলে আমার মাকে ওভারলুক করো। গায়ে নিও না কথাগুলো। অর্থাৎ দ্য বয় হ্যাজ টু বি ডিপ্লোম্যাটিক। পালায় পালায় বেড়ায় এটা থেকে রেহাই পাবে না। তাকে দুই পক্ষকে ম্যানেজ করতে হবে। মায়ের কাছে তোমার স্ট্রেট বলতে হবে, ভাই মা আমি শেষ, আমার একটু সময় দাও, ওরে বুঝাবো, তুমি তোমারটা বুঝছি কিন্তু আমার একটু সময় দিতে হবে। মায়ের কাছে আবদার করে সময় নিতে হবে। আর বউকে বলতে হবে যে সবই বুঝি কিন্তু সময়ের সাথে সাথে মার চেঞ্জ হয়ে যাবে আশা করছি। বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো। হ্যাঁ রাইট, একদম একদম। মানে ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম, দুই দিকেই কিন্তু ওনারা ম্যানেজ করে চলেন। এইরকম ভাবেই চলতে হবে। অর্থাৎ তোমাকে হয় কি স্যান্ডউইচ হওয়াটা তো ছেলেটার জন্য খুব কষ্টকর হয়ে যায়, তখন কি বেশিরভাগ ছেলে যে কোনো একটা পক্ষ নিয়ে নেয়। মায়ের পক্ষ নিলে সে হয়ে যায় মামাস বয়, রাইট। আর বোর পক্ষ নিলে আমার ফোলা বেড়া হয়ে গেছে গো, আমার ফোলা গেছে। ফলে কিন্তু আসলে তো ও আসলে যে কোনো একটা পক্ষ নিয়ে বাঁচতে চায়, কারণ ছেলেরা এত কালচাল নিতে পারে না। আমরা মেয়েরাকে তো ছোটবেলার থেকে মামা মামিদের গল্প, কে কারে কি বলছে, এগুলো সব মনোযোগ দিয়ে শুনে শুনে বড় হয়েছে। ছেলেরা তো তখন ফুটবল খেলছে, তাই না? তো এখন যখন তারা এইসব কালচালের মধ্যে ঢুকে, ছেলেগুলা ওদের দম আটকায় আসে, কিছুক্ষণ পরে দেখবা ছেলেটা আর পারে না। হ্যাঁ, তো তখন ও কোনো একটা দিকে চলে যেতে চায়, তখনই সে কোনো একটা রাস্তা খুঁজে নিতে চায় দম নেওয়ার জন্য। সেই জন্যই আমি বলবো, স্পেশালি স্ত্রীদেরকে বলবো যে দেখো, হাজবেন্ডকে না একটা তোমাদের মাথায় রাখতে হবে যে ধুম করে একটা ছেলে থেকে সব কিছু এক্সপেকটেশন করো না। যে কারণ ছেলেরা একটু মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়। এখন তুমি তোমার মাকে কেন কথা শোনাইলে না, এইটা বললে না বলা সহজ, কারণ তোমার কাছে ওই মহিলা মাত্র 6 মাস বা 1 বছর আগে দেখছো এই মহিলাকে, এর আগে তুমি মহিলাটাকে চিন্তা না। কিন্তু ওর কিন্তু মা গত 28, 29, 30 বছর কিন্তু ওই মায়ের কোলে মাথা রেখে বড় হয়েছে। ফোন করে গিয়ে মাকে কথা শোনানো যায় না, সম্ভব হয় না। তাই ওই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করো। তার চেয়ে বরং বলো, আমি আসলে মানে তোমাদেরকে বলবো, তোমাদের প্রজন্মের কথা বলতে বউদেরকে বলবো ইয়াং, যে ইনস্টেড অফ তোমার জামাইয়ের দিকে আঙ্গুলি নির্দেশ না করে তুমি ডিপ্লোম্যাটিক হও। তোমার শাশুড়ি তো অ্যানালগ যুগের, ওই যে গাডারাং গাডারাং ফোনের মহিলা, আর তুমি কি, তুমি এখন মোবাইলের আসছো, কি জানি কি ডিজিটাল মেয়ে। তুমি ট্যাক্টফুলি লও। কিছু কিছু জায়গায় ওনার কথা শুনেও না শোনার ভান করো, কিছু কিছু জায়গায় ডিপ্লোম্যাটিক আনসার দাও, আর কিছু কিছু জায়গায় ও আচ্ছা তাই বলেছেন, আচ্ছা শুনবো, একটু বলতে সমস্যা কি, খুশি থাকুক না কিছুক্ষণের জন্য। ওনাকে খুশি রাখা মানে তো তোমার হাজবেন্ডের কলজাটা একটু শান্তি পায়, তাকে তো ভালোবাসো, তার প্রতি ভালোবাসাটা দেখিয়ে হলেও এইসব জায়গায় একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করো। আচ্ছা, মেয়েরা ডিপ্লোম্যাটিক হতে পারে না, মেয়েদের সব কিছুতে কথা শোনাতে হয়, বাট আমি এখানে একটা ছোট টিপস দিই। আজকালকার মেয়েরা যেটা করতে পারে, এআই ব্যবহার করতে পারে শাশুড়িকে অ্যান্সার করার জন্য। শাশুড়িকে কিছু একটা বললো, এআই কিন্তু খুব সুন্দর করে ট্যাকটিক্যালি অ্যান্সার করতে পারে। চ্যাট জিপিটি, এআই, জেমিনাই, যা কিছু আছে, ওদেরকে দিয়ে কোয়েশ্চেনটা, আমার শাশুড়ি আজকে আমাকে এটা বলেছে, আমি অ্যান্সার কি করব, এমন অ্যান্সার দিয়ে দিবে চ্যাট জিপিটি বা এআই, ওটা গুছিয়ে ওটা ডিজিটাল থেকে তারা পাচ্ছে। এক্স্যাক্টলি, ডিজিটাল দেয়ার ইজ আ পাওয়ার। এআই এমন ভাবে অ্যান্সারটা দিবে যাতে খুব একটা কনফ্লিক্টে যাবে না। বাট ইনস্টেড অফ নকিং ইওর হাজবেন্ড, নক দ্য এআই। এক্স্যাক্টলি। ওকে, এখন আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো আপনার সাথে। সো র্যাপিড ফায়ারে আমি আপনাকে কোয়েশ্চেন করব, আপনি এক সেন্টেন্সে অ্যান্সারটা করার চেষ্টা করবেন। আপনার একটা স্পেশাল ট্যালেন্টের কথা বলেন যেটা আপনাকে স্ট্রং থাকতে হেল্প করে। আমি আগামীতে ভালো কিছু হবে এটাই বিশ্বাসী। ওকে, অন্যের সাথে তুলনা করা বন্ধ করার সবচেয়ে কার্যকর উপায় কি? নিজেকে তুলনা বাড়িয়ে দেওয়া। আচ্ছা, নিজের বেটার ভার্সন হওয়া। ওই তো, নিজের সাথে নিজের তুলনা বাড়িয়ে দেওয়া আর কি। ওকে, টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখার টোটকা কি? তাদের কথাগুলো একান দিয়ে শুনে একান দিয়ে বের করে দেওয়া, বেল না দেওয়া। স্বার্থপর মানুষের সাথে ইমোশনাল কানেকশনটা কিভাবে আমি সরিয়ে ফেলবো? স্বার্থপর তো, ও তো স্বার্থপর, ওর সাথে যদি আমি ইমোশনালি কানেক্টেড হয়ে যাই তাহলে তো ইটস ভেরি ইজি। দ্য মোমেন্ট তাকে আমরা তো আগে জানতে হবে সে স্বার্থপর কিনা। সে যখন স্বার্থপর আমি জেনে যাচ্ছি অ্যান্ড দেন সে আমার সাথে কথা বলছে, তখন তুমি খালি নিজের ভিতরে মালা জপের মতো জপবা যে এইখানে আবেগ দেখাইছো তো ফাইসা গেছো। এটা নিজেকে যতবার বলবা ততবারই দেখা যাবে ও যাই বলবে ও আচ্ছা আচ্ছা বলা যাবে, কিন্তু ভিতর থেকে এইটাও হবে না। আমার সামনে কেউ খুব
খুব স্মার্ট সাজতেছে, তাকে কিভাবে ট্যাকল করব? আমি যেটা করি সেটা করবো। কি সেটা? আমি অবাক হয়ে তার স্মার্টনেসকে উপভোগ করি। ওকে, আমি জানি সেটা। আচ্ছা, নকল বন্ধু চেনার উপায় কি? টাকা ধার যাবা, তাহলে বুঝতে পারবা। ওয়াও। নিজেকে নিজে খুশি রাখার হ্যাঁ, মন্ত্র কি? সকালবেলা উঠে আয়নাতে দেখে বলবা এত সুইট মেয়েটা কে বা এত সুইট ছেলেটা কে। দ্যাটস ইট। নিজেকে ভালোবাসবো কিভাবে? আয়নায় যতবার নিজেকে দেখি এত সুন্দর মানুষটা কোত্থেকে আসলো ভেবে অবাক হওয়াটাই তো সবচেয়ে ভালো। এর চেয়ে বড় কি আছে? নিজেকে ভালোবাসার জন্য যদি এক লাইনে চাও, আমি তাই করি। আচ্ছা, আই লাভ মাইসেলফ। আর নিজেকে না বাসলে অন্য কাউকে তুমি ভালোবাসতে পারবা না। ফার্স্ট ক্রাইটেরিয়া ইউ হ্যাভ টু লাভ ইয়োরসেলফ। নিজেকে ভালোবাসাটা স্বার্থপরতা নয়, এটাকে প্রয়োজনীয়তা কয়। ওকে। নিজের আত্মসম্মান কিভাবে বাড়াবো? আত্মসম্মান শব্দটা না ভেরি করে। তুমি আত্মসম্মান কোথায়, কোন ক্ষেত্রে, কিভাবে দেখছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার যদি স্বার্থ থাকে তাহলে সবসময় আত্মসম্মান দেখানোটা বোকামি। কিছু কিছু সময় একটু হলেও ওভারলুক করতে হয়, বুঝো না বোঝার ভান করতে হয়। আত্মসম্মানটা বাড়াতে হয় না, ওটা অটোমেটিকলি এসে যায়। ওয়াও। আচ্ছা, ভেঙে পড়লে নিজেকে আবার শক্ত করে দাঁড় করাবো কিভাবে? আমি জানি আমি পারবই। ইফ নট টুডে, টুমরো ইনশাল্লাহ। এখন লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে। যদি আপনাকে সবকিছু নতুন করে শুরু করতে বলি, তাহলে আপনি কি এই সেম জীবনটা বেছে নেবেন? প্রশ্নই আসে না, এটা তো দেখেই ফেলছি। ওকে, তাই না? আমি এটাই আপনাকে তাহলে লাস্ট কোয়েশ্চেন করি, যে আপনি কিন্তু অনেক ভীতু, আপনার মধ্যে অনেক ভয় কাজ করে। একটা অন্ধকার রুমে আপনি ঢুকতেও পারেন না, নিজে নিজে একা রুমে থাকতেও পারেন না। সো এই মানুষটা এত স্ট্রং হওয়ার পিছনে অনেক স্ট্রাগল আছে। সো আপনি লাস্ট যদি কিছু বলতে চান আমাদের অডিয়েন্সকে এবং এই প্রজন্মকে, যে নিজেকে স্ট্রং আরও কিভাবে করে তোলা যায়। দেখো, পৃথিবীতে শেষ বলে কিছু নেই। যেদিন তুমি মনে করবা তুমি শেষ হয়ে যাচ্ছ, মনে করবা সেদিন থেকে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখবা, এবং তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল মন্ত্র। আমি পারবো, আমাকে পারতেই হবে, আজ না হোক কাল। এই জিনিসটাকে আমি মুখস্থ করতে বলি তোমাদেরকে। তোমার পরিচিত অমুকে এটা করছে, তমুকে ওটা করছে, কিচ্ছু যায় আসে না তোমার। সবাই একদিন না, আপন ভাই বোনও কিন্তু একই রকম হয় না। কোনো একজনের ধরো এসএসসি রেজাল্ট একরকম, আরেকজনের কিন্তু আরেক রকম। আপন ভাই বোন কিন্তু, অর্থাৎ একটা পিপল টু পিপল এটা ডিফার করে। কেউ তার সফলতা দেখতে পায় যেটা হয়তো বা 30 বছর বয়সে, আরেকজনের সেটা 40-এ আসতেই পারে। কিন্তু তুমি ফেল না নাও। মনে রেখো, প্রত্যেকটা মানুষ ইউনিক, কারোর সাথে কারো তুলনা হয় না। এবং তোমার ভিতরেও সেই শক্তি আছে যেটা দিয়ে হয়তোবা আজ না হলেও কাল তুমি ওভারকাম করতে পারবা। এই ওভারকাম করতে আমি পারবই। আমি শুধুমাত্র আসলাম, দেখলাম আর পিঁপড়ার মতো মরে গেলাম, এটা ভাববা না। জীবন একটাই, প্রতিটা মুহূর্ত শেখার আছে। প্রতিটা মুহূর্তকে আমি যেটা বলি চেখে চেখে দেখবা। হাত, নাক, মুখ আছে কিনা শরীরের, সেটা চেক করবা। শারীরিক সুস্থতা আছে কিনা, সেটা সবচেয়ে বড় নিয়ামত, এটার দিকে এমফেসিস দেবা। শুধু অর্থ না, ডেফিনেটলি অর্থ প্রয়োজন আছে, কিন্তু অর্থ আমার নাই অতএব আমি তেজপাতা হয়ে গেলাম, সেটা কখনো ভাববা না। মনে রাখবা, অর্থটা না সময়ের সাথে সাথে ঠিকই চলে আসবে, কিন্তু শারীরিক যে সুস্থতা, সেটা অনেক সময় 1000 কোটি টাকাতেও আসে না। সো যেই জিনিসগুলো তোমার এই মুহূর্তে আছে, কাউন্ট ইউর ব্লেসিংস ফার্স্ট। তোমার যে ব্লেসিংগুলো আছে সেগুলো হয়তো অনেকের চোখে স্বপ্ন, সেটা নিয়ে যখনই ভাবতে থাকবা তখনই দেখবে তোমার ভিতরে সাহস চলে আসবে সামনে আগামীতে এগিয়ে যাওয়ার, আর সফলতা আসবেই ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ মা, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন অনেকটুক। আসলে এটা অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা পডকাস্ট করবো, বাট বেসিক্যালি আমাদের ডায়নামিক্সটা এরকম যে আমরা এক জায়গায় বসে কথা বলবো, এটা হয় না। তো তারপর আজকে হয়েছে, থ্যাংক ইউ। আর এখন তো অলরেডি ডিনার টাইম, সো আমরা একটু ডিনার করি। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অল দ্য বেস্ট টু ইউ অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং, ইনফরমেটিভ
পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন।